হ্যালো স্টুডেন্টস, ফিজিক্স টাইম চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভীষণ ভীষণ ভালো আছো। আমরা আজকের ক্লাস 11-এর থার্ড চ্যাপ্টার অর্থাৎ কাইনেমেটিক্স, ওয়ান ডাইমেনশনাল মোশন, কাইনেমেটিক্সের মধ্যে একটা পার্ট ওয়ান ডাইমেনশনাল মোশনের উপরে আলোচনা করব। চ্যাপ্টার 3 ক্লাস 11 ওয়ান ডাইমেনশনাল মোশন। তোমাদের যদি বলি, তোমরা একটা সাউন্ড করবো, সেই সাউন্ডটা দেখে তোমাকে বলতে হবে যে কী মিন করছে। এই যে সাউন্ড আমি করলাম, এটা কিন্তু সিংহের গর্জন নয় বা কোনো প্রাণীর গর্জন নয়। আবার বলছি, এটা কিসের গর্জন? এটা কিসের সাউন্ড? এটা হলো একটা গাড়ির আওয়াজ। গাড়িতে কি করলে এরকম আওয়াজটা হয় না? বাইক যদি হয়, প্রত্যেকের কাছে বাইক থাক, মোটামুটি দেখেছো সবাই, কাছ থেকেই বাইক দেখেছো। বাইকের ডান দিকে যে হ্যান্ডেল, সেটা এরকম লুজ করা থাকে, ঘোরানো যায়, এরকম করে চাপলে এই শব্দটা হয়। সেইটাকে আমরা কি বলি না? আমরা সেটাকে বলি অ্যাক্সিলারেটর। কেন সেটাকে অ্যাক্সিলারেটর বলি না? সেটা গাড়িকে অ্যাক্সিলারেট করে। কি সেই অ্যাক্সিলারেশন বা অ্যাক্সিলারেট করা? না, কোনো গাড়ি সে তো সবসময় একই বেগে যায় না, তার বেগের পরিবর্তন ঘটে। বাস্তব ক্ষেত্রে সব কিছুর মধ্যেই কিন্তু বেগের পরিবর্তন। কোনো গতিশীল বস্তু একেবারে স্থির বেগে যাচ্ছে এরকম খুব খুব কম দেখা যায়। আমরা লাস্ট ভিডিওতে পড়েছি সমদ্রুতিতে চলা, সমবেগে চলা কোনো বস্তুর গতি, অর্থাৎ বস্তুর গতির একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে তার বেগটা ফিক্স থাকে। সেই ইন্টারভ্যালে আমরা বলি বস্তুটা সমদ্রুতিতে যাচ্ছে। কিন্তু বাস্তবে তা হয় না। বস্তুকে, একটা স্থির বস্তুকে আমি গতিশীল করলাম, সেখানেই আমি তার গতির চেঞ্জ করাচ্ছি। আবার তাকে ব্রেক করে আমি কি করাচ্ছি না, তাকে স্থির করাচ্ছি। সেক্ষেত্রে গতিবেগটা কমছে। এই যে গতির বেগের হ্রাস বৃদ্ধি, সেটাকেই বলা হয় ত্বরণ বা অ্যাক্সিলারেশন। ত্বরণ বা অ্যাক্সিলারেশন। এই অ্যাক্সিলারেশন কথা থেকেই আমরা অ্যাক্সিলারেটর পেয়েছি। চাপলেই গাড়ি জোরে ছুটতে থাকে, অর্থাৎ বেগের পরিবর্তন হতে থাকে। এইবারে তোমরা খাতা পেন বের করো, সুন্দর করে সুন্দরভাবে বসে একটা সুন্দর নোট তৈরি করো। এখন আমরা বুঝতে যাচ্ছি, জানতে যাচ্ছি, আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো ত্বরণ বা অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কাকে বলে বা ত্বরণ কাকে বলে? না, ত্বরণের সংজ্ঞা যদি দিতে হয় তাহলে আমরা বুঝতেই পারছি বেগ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কী হারে বেগ বৃদ্ধি পাচ্ছে সেইটাকে মেজারমেন্ট করার জন্য যে কোয়ান্টিটি, যে রাশি, সেই রাশিকে আমরা বলি ত্বরণ। তাহলে বেগ পরিবর্তনের হারকে বলে ত্বরণ। বেগ পরিবর্তনের হারকে বলে ত্বরণ। কার সাপেক্ষে? না, সময়ের সাপেক্ষে। সামনে তুমি সময়ের সাপেক্ষে কথাটা জুড়ে দিতেও পারো, কিন্তু পরিবর্তন আর কিসের সাপেক্ষে হবে? এখানে সময়ের সাপেক্ষেই ধরে নিতে হবে স্বাভাবিক ক্ষেত্রে। বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। দেখো, একটা বস্তু সে স্থির অবস্থায় ছিল, 1 সেকেন্ড পরে 10 মিটার পার সেকেন্ড বেগ লাভ করলো। তারপরের সেকেন্ডে সে 20 মিটার পার সেকেন্ড বেগ লাভ করলো। তারপরের সেকেন্ডে এটা 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড পরপর তার বেগ বাড়তে আছে। মিটার পার সেকেন্ড বেগ সে
আস্তে 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 তার বেগ সে গেইন করছে। আবার একটা বস্তু প্রথমে 0 সেকেন্ডে সে 0 বেগে ছিল, 1 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড হলো, তারপরে সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড হলো, তারপরে সেকেন্ডে আবার 10 মিটার পার সেকেন্ড হলো, তারপরে সেকেন্ডে আবার 0 হয়ে গেল। এরকমও হতে পারে। আবার একটা বস্তু 0 সেকেন্ডে তার বেগ ছিল 50 মিটার পার সেকেন্ড, তারপরে 1 সেকেন্ড পরে তার বেগ হলো 1 সেকেন্ড পরে তার বেগ হলো 40 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পরে তার বেগ হলো 50 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড পরে তার বেগ হলো 30 মিটার পার সেকেন্ড, তারপরে হলো 20 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ড পরে হলো 10 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড পরে হলো 0। এরকম হতে পারে। তাহলে এই যে 3টে কেস 1, কেস 2, কেস 3, এই 3টে কেসে আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি বেগের পরিবর্তন হচ্ছে। এখানেও বেগের পরিবর্তন হচ্ছে, এখানেও বেগের পরিবর্তন হচ্ছে, এখানেও বেগের পরিবর্তন হচ্ছে। এখানে দেখো 1 সেকেন্ডে 10 মিটার, আবার পরের 1 সেকেন্ডেও 10 মিটার, এখানেও পরের 1 সেকেন্ডে 10 মিটার। অর্থাৎ এখানে প্রতি সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি বাড়ছে, প্লাস লিখব, 10 মিটার পার সেকেন্ড করে হচ্ছে। দ্বিতীয়টাতে কি হচ্ছে যে 10 মিটার, 20 মিটার, আবার 10 মিটার, আবার 0 মিটার। তাহলে প্রথমে বাড়ছিল, তারপরে আবার কমছে। তাহলে ফার্স্ট 1 সেকেন্ড, 2 সেকেন্ড, প্রথম 2 সেকেন্ড, দ্বিতীয় যে কেস আমরা লিখছি যে প্রথম 2 সেকেন্ডে তার বেগ বাড়ছিল প্রতি সেকেন্ডে প্লাস 10 মিটার পার সেকেন্ড করে বাড়ছিল, এই জন্য প্লাস 10 বললাম। তারপরে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে কি হলো? প্রতি সেকেন্ডে মাইনাস 10 মিটার পার সেকেন্ড করে বেগের পরিবর্তন হলো। ভালো করে দেখো, এখানে বেগের পরিবর্তনটা আমি যদি বলি কমছে মানে কি, -10 করে যাচ্ছে। 20 সঙ্গে -10 যোগ করো, এটা আসবে, এটার সঙ্গে -10 যোগ করলে এটা আসবে। এর পরেরটায় দেখো প্রথমে বেশি ছিল, আস্তে আস্তে কমতেই থাকছে। তাহলে একদম 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত আমি যদি বলি, সেখানে কি হবে? প্রতি সেকেন্ডে কি হচ্ছে? বেগের পরিবর্তন হচ্ছে -10 মিটার পার সেকেন্ড। ফার্স্ট টাইপটাতে আমরা বলছি কি বেগের মান বাড়ছে। কী হারে বাড়ছে? না, প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড হারে বাড়ছে। দ্বিতীয়টাতে আমি বলছি কি প্রথমে বাড়ছিল, তারপরে কমছে। কী হারে বাড়ছিল? প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড করে বাড়ছিল। আর এখানে প্রতি সেকেন্ডে -10 মিটার পার সেকেন্ড করে বাড়ছে যদি বলো, তাহলে +10 মিটার পার সেকেন্ড করে কমছে বলতে পারো। আর এখানে তুমি দেখতে পাচ্ছ 50, 40, 30, 20 কমতেই থাকছে। প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগ কমছে। মাইনাস যদি বলো, বেগ পরিবর্তন হচ্ছে বলবে। আর যদি তুমি প্লাস দিয়ে লেখো, তখন তোমাকে কমছে বলে লিখতে হবে। এই যে ঘটনাগুলো প্রত্যেকটাতে তুমি দেখতে পেলে যে নির্দিষ্ট হারে বেগ কমছে বা বাড়ছে, নির্দিষ্ট হারে বেগ কমছে বা বাড়ছে। আবার একটা কেস যদি আমি বলি, যে এখানে প্রথমে ধরো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, প্রথমে ছিল এখানে বেগ ছিল 0, প্রথমে হলো 10 মিটার পার সেকেন্ড, তারপরে 5 মিটার পার সেকেন্ড, তারপরে 20 মিটার পার সেকেন্ড, তারপরে 30, তারপরে আবার 15 মিটার পার সেকেন্ড। তাহলে বিভিন্ন স্থানে দেখো বেগ কিন্তু ঠিক হারে বাড়ছে বা কমছে না। এখানে যে বেগ বৃদ্ধির হারে যদি তুমি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড দেখো, এইখানে 0 থেকে 1 সেকেন্ডে এখানে ধরা যাক প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড হয়েছিল, পরেরটাতে আবার -10 মিটার পার সেকেন্ড করে কমছিল, তারপরে আবার 5 মিটার পার সেকেন্ড করে কমছিল, তারপরে আবার 15 মিটার হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে যে বেগের পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তনটা সময়ের
ব্যবধানে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে সমান হচ্ছে না, সমান হচ্ছে না। সেটাই আমরা আজকে আলোচনা করব। ফার্স্ট আমি লিখব যে বেগ পরিবর্তনের হারকে বলে ত্বরণ। এবারে আমরা ত্বরণের একক কি পাব? ত্বরণ সমান হচ্ছে বেগ পরিবর্তনের হার। একটা বস্তুর বেগ ভি ইউ ছিল, টি সময় পরে তার বেগ ভি হলো এই ইন্টারভ্যালে, তাহলে এর বেগের পরিবর্তন কত হলো? ভি মাইনাস ইউ বাই ভি মাইনাস ইউ হলো বেগের পরিবর্তন। তাহলে ত্বরণ সমান হচ্ছে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন এখানে কত হলো? ইউ ছিল, ভি হলো, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। আর এইটাকে আমরা অ্যাক্সিলারেশন বলে এ দিয়ে লিখি। তাহলে সাধারণভাবে বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ যখন বলবো, আমরা যে সূত্রটা পাবো সেটা হলো এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। আর এর একক কী পাবো? দেখো, বেগ মাইনাস বেগ, তাহলে এটা কোন রাশির একক? বেগ মাইনাস বেগ মানে একটা বেগ, এটা বেগের একক। উপরে থাকবে বেগের একক মিটার পার সেকেন্ড, আর নিচে সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, আর একটা সেকেন্ড ভাগ হবে, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো এর একক। আর সিজিএসে কী হবে? সিজিএস একক কী হবে? মিটারের জায়গা হবে সেন্টিমিটার, আর সেকেন্ডটা সেকেন্ডই থাকবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাত্রা কি হবে? এগুলো তোমরা সবাই জানো। মাত্রা কি হবে? না, বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টি। এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এই বিষয়গুলো আমরা জেনেছি, আগেও জেনেছি। এবারে তোমাকে বলতে হবে যে এই যে ত্বরণ, এটা কি জাতীয় রাশি? ভেক্টর না স্কেলার? কোন ধরনের রাশি? না দেখো, এখানে আমি বেগের পরিবর্তন বলেছি, বেগ ইংরেজিতে বলে ভেলোসিটি। এইটা হলো ভেক্টর, এটা একটা ভেক্টর, আর এটাও তাহলে হবে ভেক্টর, কারণ সময় স্কেলার রাশি। একটা ভেক্টরকে এই দুটো ভেক্টরের বিয়োগফল, সমজাতীয় দুটো ভেক্টরের বিয়োগফল আর একটা ভেক্টর, সেই ভেক্টরকে আমি সময় দিয়ে ভাগ করছি, অর্থাৎ স্কেলার দিয়ে ভাগ করছি। সেক্ষেত্রে যে আমরা রাশিটা পাচ্ছি সেটা হলো ভেক্টর রাশি। অর্থাৎ এখানে আমরা এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, এ ভেক্টর সমান ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর বাই টি ভেক্টর লিখতে পারছি। তাহলে আমরা ত্বরণকে কি বলবো? না, ত্বরণ হলো একটা ভেক্টর রাশি, যার মানও আছে আবার দিকও রয়েছে। ফার্স্ট ত্বরণ সম্পর্কে তো আমরা বুঝলাম, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এই যে পরিবর্তনটা, বেগের পরিবর্তনটা নির্দিষ্ট হারে যদি হয়, যেমন আমরা বলেছিলাম সময় আর বেগ, শূন্য সময়ে 0 ছিল, 1 সেকেন্ডে 10 ছিল, এটা মিটার পার সেকেন্ড একক, 2 সেকেন্ডে 20 হলো, 3 সেকেন্ডে 30 হলো, এরকম করে বাড়তে যদি থাকে, সেক্ষেত্রে বেগ সময় লেখচিত্র কি হবে দেখে নেওয়া যাক। এখানে আমি বেগ দিলাম আর এখানে সময় দিলাম। 0 সময়ে 0 ছিল, তাহলে এই পয়েন্টটা হবে। এবারে সময় 1, 2, 3, 4, 5, আর এখানে 10, 20, 30, 40 এরকম করে দেবো। 10 মিটার পার সেকেন্ড, আর টিটা হচ্ছে সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড, এইভাবে বাড়বে। আর এখানে 0 থেকে শুরু হয়েছে 1, 2, 3, 4, 5। তাহলে 1 সেকেন্ডে এটা 10 মিটার পার সেকেন্ড পাচ্ছি, 2 সেকেন্ডে এর বেগ হচ্ছে 20, 3 সেকেন্ডে এর বেগ হচ্ছে 30, 4 সেকেন্ডে এর বেগ হচ্ছে 30। তাহলে এখানে এই রকমভাবে বেগটা বাড়ছে, অর্থাৎ সরলরৈখিক হারে বেগটা বাড়ছে। এক্ষেত্রে আমি লিখতে পারবো ভি সমানুপাতিক টি। সরলরৈখিক হারে বাড়া মানে কি? ভি সমানুপাতিক টি। এবং এক্ষেত্রে আমি এটাকে যদি আমি একটা সরলরেখা বলি, সেই সরলরেখার ওয়াই অক্ষর দিকে হচ্ছে ভি। সরলরেখাটা যে লেখচিত্রকে প্রকাশ করেছে, সেটা যে সেই লেখটা যদি এক্সের ওয়াইয়ের দিকে ভি থাকে, অর্থাৎ এই সরলরেখাটা হচ্ছে বেগ। আমরা বেগের লেখচিত্র বলছি, এখানে সময়ের সাপেক্ষে বেগের লেখচিত্র।
অর্থাৎ এই সরলরেখাটা বেগকে প্রকাশ করছে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে বেগটা কীভাবে পরিবর্তিত হচ্ছে সেটাকে এটা প্রকাশ করছে। অর্থাৎ এখানে আমি ওয়াই অক্ষ ওয়াই সমান mx প্লাস সি, আমরা জানি একটা সরলরেখার সাধারণ যে সূত্র সেটা হলো ওয়াই সমান mx প্লাস সি, আর মূল বিন্দুগামী যদি সরলরেখা হয় সি এর মানটা 0 হয়ে যায়। তাহলে এখানে ভি এর মান আমি কি লিখতে পারি, ভি সমান ভি ওয়াই এর জায়গায় ভি লিখবো, আর টিটাকে আমি এরকম লিখবো টি সমান সি ইন্টু টি, ভি সমান সি ইন্টু টি। আর এখানে যদি থিটা বলি, এখানে সি হবে কত, ট্যান থিটা, এর ট্যানজেন্টের সঙ্গে সমান। এটাকে আমরা এমটাকে আমরা বলি সরলরেখার নতি, যেই নতিটার মান হয় ট্যান থিটার সঙ্গে সমান। এবার নতি কি, এইগুলো নিয়ে আমি পরের ভিডিও বা তারপরের ভিডিওতে আমি বলবো। এখন তোমরা এইটা জেনে রাখো, এইটা তোমরা জেনেছো অল্প বিস্তর। এবার তুমি এখানে দেখতে পাচ্ছ যে ভি বাই টি সমান কনস্ট্যান্ট। এইখানে যে বেগের পরিবর্তনটা ঘটেছে, অর্থাৎ ফার্স্ট কেসে আমি এরকম দেখিয়েছিলাম প্রতি সেকেন্ডে নির্দিষ্ট হারে বাড়ছে, অর্থাৎ ভি এর গ্রাফটা সরলরৈখিক, সেক্ষেত্রে আমি পাচ্ছি ভি বাই টি সমান হচ্ছে সি, সি মানে এটা একটা কনস্ট্যান্ট। এই যে কনস্ট্যান্টটা এটা হচ্ছে কি এখানে ত্বরণ, তাহলে ত্বরণ এখানে কনস্ট্যান্ট, ত্বরণ কনস্ট্যান্ট, ত্বরণ কনস্ট্যান্ট। ত্বরণ কনস্ট্যান্ট মানে কি না, সেটাকে আমরা বলবো সমত্বরণে যাওয়া, এটাকে বলবো সমত্বরণ। ত্বরণ যদি কনস্ট্যান্ট হয়, ত্বরণ কনস্ট্যান্ট হলে আমরা সেই ত্বরণকে আমরা কি বলবো, সমত্বরণ। অর্থাৎ সময়ের সাপেক্ষে ত্বরণের পরিবর্তন হয়নি, বেগের পরিবর্তন হচ্ছে এবং সরলরৈখিক হারে পরিবর্তন হচ্ছে বা সমানুপাতিক হারে পরিণত হচ্ছে, এই কারণে আমরা এটাকে সমত্বরণ বলবো। তাহলে আমরা এই যে এক্সাম্পলটা দেখলাম, এটা হচ্ছে একটা সমত্বরণের এক্সাম্পল। এই এক্সাম্পলটা আমরা কোথায় পাই, এক্স্যাক্টলি যে এক্সাম্পলটা দিয়েছে সেটা হলো একটা বস্তুকে আমি যদি একটা উচ্চতা থেকে পৃথিবীতে পড়তে দিই, ভূপৃষ্ঠে পড়তে দিই, তাহলে আমি কি দেখব, এইটা জি ত্বরণ নিয়ে নামছি। জি এর মান যদি আমি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলি, তাহলে বুঝতেই পারছো প্রথমে এখানে ভি এর মান 0 ছিল, তারপরে 1 সেকেন্ড পরে কি হবে না, এটা হয়ে যাবে 10, প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড করে তার বেগ বাড়বে। এই রকম ক্ষেত্রে আমরা বলবো একটা বস্তু সমত্বরণে যাচ্ছে, একটা বস্তু সমত্বরণে যাচ্ছে। আর যদি উল্টোটা হতো, ধরো আমি এখানে 0 সময় 30 মিটার দিয়েছি, তারপরে 20, তারপরে 10, তারপরে 0 হলো, সেই ক্ষেত্রে গ্রাফটা কীরকম হতো দেখে নেওয়া যাক। গ্রাফটা থাকুক, আমরা শুধু গ্রাফের পয়েন্টগুলো চেঞ্জ করব, পয়েন্টগুলো চেঞ্জ করব। তাহলে কি হবে দেখো, এটা 1, এটা 10, 20, 30 পর্যন্ত দিয়েছে, তাহলে ম্যাক্সিমাম 30, 0 পয়েন্টে অর্থাৎ প্রাথমিক অবস্থায়, অর্থাৎ একেবারে ফার্স্ট যখন স্টার্ট হয় তখন এর বেগ ছিল কত, 30, তারপরে 1 সেকেন্ড পরে হলো কত না 20, তারপরে হলো কত না 2 সেকেন্ড পরে হলো 10, তারপরে 3 সেকেন্ডে হলো 0। অর্থাৎ এখানে আমরা যে ভি এবং টি গ্রাফ পেলাম, সেই ভিটি গ্রাফটা কি আস্তে আস্তে নিচের দিকে নামছে। এটাও একটা সরলরেখা, দেখো ভালো করে দেখো, এটাও একটা সরলরেখা। এক্ষেত্রে সরলরেখাটা কিন্তু মূল বিন্দুগামী নয়। তখন আমরা কি পাবো না, তখন যে আমরা ইকুয়েশন পাই y সমান mx প্লাস সি, সি এর মানটা হলো এখানে সি ইকালস টু 30, আর mx এমটা হলো এইটা যদি থিটা হয়, এম হয়ে যাবে মাইনাস ট্যান থিটা। মাইনাস কেন না, এটা বাড়ার সঙ্গে সঙ্গে এটা কমছে, এক্ষেত্রে স্লোপ নতিটা হয়ে যাবে নেগেটিভ। তখন আমরা এখানে বলতে পারবো, ধরো এটা থিটা আমি বলেছি, এটা থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কত, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। তোমরা সবাই জানো ক্লাস 10-এ ছিল এটা, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্বটা হচ্ছে কত 30, আর ভূমিটা কত হচ্ছে 3, তাহলে 30/3 সমান হবে 10। এইটা হলো আমার এখানে স্লোপ বা নতি, এম ইকুয়ালস টু হলো 10।
এখন আমি তাহলে এই ওয়াইটার জায়গায় আমি এখানে কী লিখবো না, ওয়াইয়ের জায়গায় ভি লিখব, সি এর জায়গায় এর জায়গায় 10 আর এক্সের জায়গায় টি আর এদিকে 30। এখন এইটা এই যে ট্যান থিটা এর ভ্যালুটা কিন্তু এই যে স্লোপ এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ হবে, কারণ এটা কমছে, এই কারণে এর আগে একটা মাইনাস চিহ্ন বসাবো। ক্লিয়ার হলো? এক্ষেত্রেও তুমি দেখো একটা নির্দিষ্ট হারে বেগটা পরিবর্তিত হচ্ছে, সরল রৈখিক হারে বেগ পরিবর্তিত হচ্ছে। সেক্ষেত্রেও তুমি পাবে কি না, এক্ষেত্রেও তুমি এখানে যে সিটা পাচ্ছ এই সিটাকেই বলবো ত্বরণ। তবে এই ত্বরণটা ঋণাত্মক ত্বরণ। তোমরা ক্লাস 9-এ জেনেছো যে এইটা হচ্ছে নেগেটিভ ট্যান থিটা মাইনাস ট্যান থিটা, এম ইকুয়ালস টু মাইনাস ট্যান থিটা সমান -10। এইটা হলো গিয়ে নেগেটিভ। এই ঋণাত্মক ত্বরণকে আমরা বলবো মন্দন। তবে ঋণাত্মক হলে কি হবে, এই মন্দনটা কিন্তু একটা ফিক্সড রেটে হচ্ছে, মন্দনের মান কিন্তু চেঞ্জ হয়নি, কারণ এটা সরল রেখা আছে। সরল রেখার ক্ষেত্রে আমরা জানি এমটা কনস্ট্যান্ট থাকে, এইটা ধ্রুবক হয়। তাহলে এই এমটাই হলো ত্বরণের মান, অর্থাৎ ঋণাত্মক ত্বরণের মান। আর ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে, তাহলে এখানে মন্দনটা হলো স্থির, এখানে মন্দন হলো স্থির। এইটাকে আমরা বলি সমমন্দন, এটাকে আমরা কি বলে থাকি, সমমন্দন। এটার একটা এক্সাম্পল কি, তুমি একটা বস্তুকে উপরের দিকে উপরের দিকে ছুড়ে দাও, ছুড়ে দিলে কি হবে, এখানে ধরো 30 মিটার/সেকেন্ড বেগ দিয়েছো, এখানে এসে কমে যাবে বেগ 20 মিটার/সেকেন্ড হবে, তারপরে আরও বেগ কমবে 10 মিটার/সেকেন্ড হবে, তারপরে একেবারে এখানে এসে শূন্য হয়ে যাবে। এই দিকে এখানে বস্তুটার বেগ এদিকে, আর মন্দন ত্বরণ হচ্ছে এদিকে 10 মিটার/সেকেন্ড², জি নিচের দিকে কাজ করছে। এই কারণে এখানে বস্তুটা ত্বরণ না হয়ে মন্দন হচ্ছে, কারণ বেগের বিপরীতে জি কাজ করছে, অভিকর্ষজ ত্বরণ বিপরীতে কাজ করছে। এই কারণে আমরা বলবো এই বস্তুটার গতিবেগ মন্দীভূত হচ্ছে। তাহলে তোমরা সমত্বরণ হোক বা সমমন্দন হোক, তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল পেয়ে গেলে। আজকে আমরা এই সমত্বরণ এবং সমমন্দনের যে ফর্মুলা এবং যে সমস্ত থিওরি আমরা কাজে লাগাই, বা যে কাইনেমেটিক্সের এদের যে সমীকরণগুলো হয়, সেই সমীকরণগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমরা আলোচনা করব কি না, ত্বরণ দুরকম, একটা হচ্ছে পজিটিভ ত্বরণ আর একটা হলো নেগেটিভ ত্বরণ। পজিটিভ ত্বরণকে কি বলে না, হচ্ছে শুধু ত্বরণ, এটাকে বলা হয় ত্বরণ। আর নেগেটিভ ত্বরণকে বলা হয় মন্দন। ঠিক আছে, এখানে কি হয়, পজিটিভ ত্বরণে বেগ বৃদ্ধি পায়, আর এখানে বেগ হ্রাস পায়। এইটা তোমরা জানলে, এটা তোমরা জানো অলরেডি। এবারে এই যে বেগ বৃদ্ধিটা যদি ফিক্সড রেটে হয়, বেগ বৃদ্ধির হার এটা যদি স্থির হয়, বেগ বৃদ্ধির হার স্থির মানের যদি হয়, বেগ বৃদ্ধির হার স্থির, আর এখানে হচ্ছে বৃদ্ধির হার স্থির নয়, এক্ষেত্রেও তাই। হ্রাসের মানে বেগ হ্রাসের হার স্থির, আর এখানে হচ্ছে হ্রাসের হার স্থির নয়। এই সমস্ত ক্ষেত্রগুলো থেকে আমরা এই স্থির বেগ বৃদ্ধির হার স্থির হলে আমরা সেখানে বলছি অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বেগ হ্রাসের হার স্থির, এখানে আমরা বলছি অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তবে সেটা ঋণাত্মক চিহ্ন দিয়ে আমরা লিখছি। আর এখানে অ্যাক্সিলারেশন নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এখানেও অ্যাক্সিলারেশন নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট, স্থির নয়। সাধারণ ক্ষেত্রে আমরা যখন একটা গাড়ি নিয়ে যাচ্ছি, সেখানে কিন্তু সবসময় অ্যাক্সিলারেটর দাবালেও নির্দিষ্ট হারে বেগ বাড়ে না। তাহলে গাড়ির ক্ষেত্রে আমরা সব প্র্যাকটিক্যাল ক্ষেত্রে জি ছাড়া, অভিকর্ষজ ত্বরণ ছাড়া, অভিকর্ষজ ত্বরণেও একটু পরিবর্তন হয়, সেটা পরের আলোচনা। এইটা ছাড়া এমনি গাড়ির ক্ষেত্রে একটা গাড়ি যখন স্টার্ট দিয়ে আমরা শুরু করছি, আবার যখন স্থির অবস্থায় আসছি,
সেক্ষেত্রে কিন্তু সবসময় ত্বরণের মান নির্দিষ্ট থাকে না, মন্দনের মানও নির্দিষ্ট থাকে না। তাহলে সবগুলোর তোমরা উদাহরণ পেলে। একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে সে স্থির হারে তার বেগ বৃদ্ধি ঘটায়, সেটা হলো অভিকর্ষীয় ত্বরণ, তার মান 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, সেটা এই কেসটা। আর যে কোনো বস্তুকে যদি উপরের দিকে ছোড়া হয় তাহলে তার বেগটা ধীরে 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 স্থির মানে কমতে থাকে, স্থির হারে কমতে থাকে। সেই যে হ্রাসের হার সেটা হচ্ছে -c। সেটা হচ্ছে কি না, হচ্ছে উপরের দিকে ছোড়ার সময় আমরা বলছি ত্বরণটা নিচের দিকে আছে, বিপরীত দিকে বলছি একটা ভেক্টর রাশি, ত্বরণ নিচের দিকে বলছি, অর্থাৎ আমি যখন উপরের দিকে সেটাকে বলছি তখন সেটাকে নেগেটিভ হিসাবে বলবো। আমি বলছি যে নিচের দিকে ত্বরণ রয়েছে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে উপরের দিকে ত্বরণ কত হবে? -10 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর মাইনাস না বলে আমি যদি শুধু 10 মিটার/সেকেন্ড স্কোয়ার বলতে হয় তখন আমরা তাকে মন্দন বলবো। এগুলো তোমরা জানো। বেশ, এই সমস্ত হয়ে গেল। এবারে আমরা এইগুলোর মধ্যে স্থির ত্বরণের কথা আজকের আলোচনার বিষয়, আজকের যে থিওরি, আজকের যে মূল আলোচনার আগে কোনটা কি সেটা তো আমাদের জানতে হয়, তার জন্য আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবারে আমরা বলবো সমত্বরণ, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। সমত্বরণ মানে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে আমরা কথা বলবো। সমত্বরণে একটা বস্তু গতিশীল থাকলে তার যে গতিবেগ, তার অতিক্রান্ত দূরত্ব কোনটা কি, কখন কি হয় সেটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমরা যদি বলি সমত্বরণ, সেক্ষেত্রে আমরা বলবো একটি বস্তুর প্রাথমিক বেগ সমান u, অন্তিম বেগ সমান v। এই বেগটা থেকে এই বেগটাতে পৌঁছতে তার সময় লেগেছে, অতিবাহিত সময় বা সময় লাগলো t। তাহলে আমরা সংজ্ঞা থেকে কি পেতে পারি না, বেগ বৃদ্ধির হার, অর্থাৎ বেগ বৃদ্ধি বাই সময়, এটাকে আমরা বলি ত্বরণ। ত্বরণ সমান বেগ বৃদ্ধি বাই সময়। বেগ বৃদ্ধি কত? এখানে বেগ বৃদ্ধি হচ্ছে v - u। এখানে আমরা বলবো বেগ বৃদ্ধি পেল v - u। প্রথমে ছিল u, পরে হয়েছে v, তাহলে বেগ বৃদ্ধি পেয়েছে v - u/t। আর ত্বরণটাকে আমরা কি লিখি? অ্যাক্সিলারেশন বলে a লিখি। সেখান থেকে আমরা যে রিলেশনটা পাই a সমান v - u/t, অর্থাৎ আমি যদি এর সঙ্গে t গুণ করে দিই at সমান v - u। সেখান থেকে আমি পাবো v = u + at, v = u + at। এই সূত্রটা হলো স্থির ত্বরণ বা সমত্বরণ। স্থির ত্বরণ লিখি, সমত্বরণ না লিখে আরও ভালো লাগবে স্থির ত্বরণ। স্থির ত্বরণে গতিশীল কোনো বস্তু কণার বা স্থির ত্বরণে একমাত্রিক গতিতে চলা কোনো বস্তু কণার গতির সমীকরণ, ফার্স্ট সমীকরণ আমরা পেলাম v = u + at। এইটা আমরা এটাকে যদি আমরা নিউমেরিক্যালি বললে কি বলবো না, যদি আমরা বলি যে একটি বস্তু স্থির অবস্থা থেকে চলতে শুরু করে 5 সেকেন্ডে 10 মিটার/সেকেন্ড বেগ লাভ করল। বস্তুটির ত্বরণ কত? এরকম যদি দেয় তুমি কি করবে? স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে, তাহলে ইউ কত? 0। স্থির ছিল যখন তার বেগ 0, 5 সেকেন্ড পরে তার বেগ হয়েছে 10 মিটার/সেকেন্ড, আর টি হবে 5 সেকেন্ড। তাহলে এইটা আমরা বুঝতেই পাচ্ছি যে এখানে স্থির অবস্থা থেকে কিচ্ছু লেখা নেই, তার মানে এটা সমত্বরণ হবে।
সেক্ষেত্রে আমরা সমত্বরণের সূত্রটা লাগাবো, যে আমরা জানি a সমান v মাইনাস ইউ বাই টি। ভি এর মান 10, ইউ এর মান 0, আর সময় হলো গিয়ে 5, অর্থাৎ 10/5 সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এখানে অ্যান্সার হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো এই বস্তুটার ত্বরণ। এবার তোমাকে বললো যে একটি বস্তু 30 মিটার পার সেকেন্ড বেগ থেকে 5 সেকেন্ডে এত বেগ লাভ করলো, অর্থাৎ লাভ করা মানে সবসময় যে যোগ করা তা নয়, এত বেগ লাভ করলো, বস্তুটির ত্বরণ কত? তখন তুমি কি করবে না, প্রাথমিক গতিবেগটা তুমি এখানে কোশ্চেন নাম্বার 2 লিখো। প্রাথমিক গতিবেগটা তুমি 30 মিটার পার সেকেন্ড বলবে, অন্তিম গতিবেগটা 10 বলবে, আর টাইমটা এখানে একই রয়েছে। তাহলে এখানে কি হবে, 10 মাইনাস 30, অর্থাৎ এখানে -20/5, এখানে কী হবে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। অর্থাৎ এখানে ত্বরণ যে বলেছে, তুমি যদি বলো উত্তর যদি লিখতে চাও তাহলে তোমাকে ত্বরণ চেয়েছে, তুমি ওর ভাষাতে উত্তর দেবে। অতএব বস্তুটির ত্বরণ সমান -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে ওই কোশ্চেন যিনি করেছেন তিনি যদি চাইতেন, বলতেন যে মন্দন কত, তুমি এখানে ত্বরণ পেয়েছো নেগেটিভ, মানে মন্দন পেয়েছো, বুঝতে পেরেছো, তখন তুমি উত্তর দিতে কি, ওর ভাষায় উত্তর দিতে হতো তোমাকে, বস্তুটির মন্দন সমান প্লাস, মন্দন বলে দিচ্ছ মানে এখানে নেগেটিভ চিহ্নটাকে এখানে কনসিডার করে নিচ্ছ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেমন ইজি? সবাই বুঝতে পেরে গেছো? বেশ, এবারে আমরা দ্বিতীয় আলোচনায় যাব, যে এই বস্তুটা যে যাচ্ছে, আমরা তার বেগ সময় লেখচিত্র পাবো এইরকম, ভি আর এটা টি। প্রাথমিক বেগ যদি থাকে এরকম করে সরল রৈখিক হারে যাবে, কারণ আমরা এটা কনস্ট্যান্ট ধরেছি। স্থির ত্বরণের কথা শুধুমাত্র আজকের আলোচনা, আজকে অন্য কিছু আলোচনা নয়। স্থির ত্বরণে থাকলে তার বেগটা ধীরে 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 সরল রৈখিক হারে পরিবর্তিত হবে, যেখানে আমরা এটাকে বলবো ইউ, আর এটা তো ভি, আর এটা হলো অতিবাহিত সময়। দেখো ওয়াই সমান সি প্লাস এম এক্স, এই সিটা কি, এইটা ইউ, এমটা কি এ, অর্থাৎ একটা বেগ সময় যদি লেখচিত্র থাকে, এই এমটাই হলো তার ত্বরণ। আর এম মানে কি, এটা যদি থিটা হয় এম সমান হয় ট্যান থিটা, এটা হলো নতি, সরলরেখা নতি এম সমান ট্যান থিটা। এটা যদি তোমার দেওয়াই থাকতো যে এটা এম ইকুয়ালস টু 45 ডিগ্রি, তখন তুমি কি পেতে, এম ইকুয়ালস টু ট্যান 45 ডিগ্রি সমান 1। এইভাবে তোমাকে বুঝতে হবে, লেখচিত্রের সঙ্গে এর রিলেশন তোমাকে সবসময় করে রাখতে হবে। এখন আমরা বস্তুটার দূরত্ব নির্ণয় করতে চাই, যে এই যে বেগটা লাভ করেছে, বেগ লাভ করতে গিয়ে সে তো এক জায়গায় দাঁড়িয়ে লাভ করেনি, তাকে এগোতে হয়েছে, সে কতটা পথ বা কতটা দূরত্ব এগোলো সেইটা আমাকে বের করতে হবে। তাহলে সেকেন্ড যেটা আমি বের করব সেটা হলো অতিক্রান্ত দূরত্ব। এটা যেটা বের করব অতিক্রান্ত দূরত্ব। এই অতিক্রান্ত দূরত্বকে আমরা এস দিয়ে লিখতে পারি, অতিক্রান্ত দূরত্ব পেতে গেলে আমাকে কি করতে হবে সেটা আগে আমাকে ডিসাইড করতে হবে, যে অতিক্রান্ত দূরত্ব আমরা কি করে পাই। দেখো এখানে তো বেগটা ফিক্সড নেই, অতিক্রান্ত দূরত্ব সমবেগ হলে সেখানে ত্বরণ কত, 0, বেগের কোনো পরিবর্তন হয়নি, ভি আর ইউ সমান, তাহলে ত্বরণ হবে 0। সমবেগের ক্ষেত্রে আমি কি করেছি, এস ইকুয়ালস টু ইউ ইন্টু টি করেছি বা ভি ইন্টু টি করেছি। হ্যাঁ, লাস্ট ভিডিওতে আমরা এই পর্যন্ত আলোচনা করেছি, সমবেগে বা সমদ্রুতিতে যদি কোনো বস্তু চলে তাহলে তার ত্বরণ 0 হয়, সেক্ষেত্রে আমরা দূরত্ব সমান ভি ইন্টু টি, এই সমীকরণ একটাই সম্পর্ক পেয়েছিলাম। এখানে কিন্তু এই এসটা পাবো না, তবে আমরা সেখানে আরেকটা কথা আলোচনা করেছিলাম যে গড় বেগ সমান কি, বা গড় দ্রুতি সমান কি,
মোট সরণ বাই মোট সময়। এখানে একমাত্রিক গতি আলোচনা, সবার উপরে ওয়ান মোশন লেখা আছে, তাহলে এখানে বেগ যা দ্রুতিও একই কথা, এখানে সরণ যা দূরত্ব একই কথা। তাহলে এক্ষেত্রে আমি যদি গড় দ্রুতি বের করতে পারি, এই পার্টিকেলটা সমহারে বেগের পরিবর্তন ঘটাচ্ছে, গড় দ্রুতি যদি আমি বের করতে পারি, তাকে আমি মোট সময় টি দিয়ে গুণ করে দিলে মোট দূরত্ব পেয়ে যাব। মোট দূরত্ব সমান হবে গড় দ্রুতি গুণিত মোট সময়। এই তো হলো গিয়ে ব্যাপার, গড় দ্রুতি গুণিত মোট সময়। এখানে গড় দ্রুতিটা পাবো কী করে? একটা জিনিস তুমি লক্ষ্য করো, যখন তুমি গড় নাও, সেই গড়টা কিন্তু সব জায়গায় সমানভাবে নিতে পারবে না। যে সমস্ত রাশি সরল রৈখিক হারে বাড়ে বা কমে, যে সমস্ত রাশি সরল রৈখিক হারে বাড়ে বা কমে, অর্থাৎ আমরা যদি 1 কিলো ডাল 100 টাকায় পাই, 2 কিলো ডাল 200 টাকায় পাবো, 3 কিলো ডাল 300 টাকায় পাবো, এই যে সম্পর্ক, এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। এই সম্পর্কটাকে যদি আমি গ্রাফে রিপ্রেজেন্ট করি, সেটা সরল রৈখিক একটা সম্পর্ক, সরল রেখা পাবো। আর সেক্ষেত্রে আমি ঐকিক নিয়ম প্রয়োগ করতে পারবো। ভালো করে শুনেছ তো? ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম আমরা ক্লাস 5-এ বা তার আগে যেগুলো শিখেছি, ঐকিক নিয়ম আমরা প্রয়োগ করেছি যেখানে যেখানে, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে ঐকিক নিয়ম প্রয়োগ করা যায়। আর যেখানে ঐকিক নিয়ম প্রয়োগ করা যায় সেখানে গড় হলো, সেই সমস্ত ক্ষেত্রে গড় মান কি হয় না, গড় দ্রুতি সমান হয় প্রাথমিক দ্রুতি প্লাস অন্তিম দ্রুতি যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দিলে সেটা পাওয়া যায়। সব ক্ষেত্রে সেটা পাওয়া যায় না। আবারও আমি কষান দিচ্ছি, এটা বাচ্চাদের অনেকবার বলা হয়, কিন্তু অনেক সময় তারা তালগোল পাকিয়ে ফেলে। যখন অসমতরণ হয়ে যাচ্ছে, সমতরণ নেই, তখন এই সূত্রটা বসিয়ে দেয়। এটা করা চলবে না। একদম ফার্স্ট টাইম থেকে আমি বলছি, জানি আমি এই ফার্স্ট টাইম থেকে এটা বলা মানে তোমাকে একটু ডিস্ট্রাক্ট করে দেওয়া, অন্যদিকে মন সরিয়ে দেওয়া, এটা কিন্তু করো না। তুমি জানবে যে যে ক্ষেত্রে ঐকিক নিয়ম প্রযোজ্য হয় সেক্ষেত্রে সরল সম্পর্ক, সরল সম্পর্ককে গ্রাফিক্যালি দেখাতে গেলে সরল রেখা পাওয়া যায়। আর সেই সমস্ত ক্ষেত্রে আমরা গড় নিতে গেলে আমরা প্রাথমিক আর অন্তিম যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। এখানে গড় দ্রুতি, তাহলে প্রাথমিক দ্রুতি আর অন্তিম দ্রুতি। হ্যাঁ, প্রাথমিক দ্রুতি এখানে কত? ইউ, আর অন্তিম দ্রুতি v/2। এই ক্ষেত্রে আমি যে অতিক্রান্ত দূরত্ব এস পাবো সেটা কী হবে? ইউ প্লাস v/2 গড় দ্রুতি ইন্টু সময়। এই যে দেখো, গড় দ্রুতি ইন্টু মোট সময়, এই সূত্রটাকে আমি এখানে কাজে লাগালাম। তাহলে আমরা এখানে দূরত্বের ভ্যালু পেয়ে গেলাম। আবার একটা সূত্র আমরা এখানে পেয়ে গেলাম, সেই সূত্রটা হলো কত না, হচ্ছে এস সমান ইউ প্লাস v/2 ইন্টু টি। এটা হলো 2 নম্বর সূত্র। এস সমান ইউ প্লাস v/2 ইন্টু টি। কেমন? এইটা হলো অতিক্রান্ত দূরত্বের সূত্র। এটাকে আমি আরেকটু এগিয়ে নিয়ে গেলে, আমি যদি শুধুমাত্র ইউ আর টি দিয়ে প্রকাশ করতে চাই, শুধুমাত্র ইউ এ টি দিয়ে প্রকাশ করতে চাই, তখন আমাকে কি করতে হবে? এই সূত্রটা যে ভি এর ভ্যালু, সেই ভ্যালুটা এখানে বসাতে হবে। তাহলে আমি কি পাবো? ইউ প্লাস ভি এর জায়গায় ইউ প্লাস AT/2 ইন্টু টি পাবো। এবারে আমি এটাকে গুণ করব, আগে যোগ করে নিই, ইউ প্লাস ইউ 2u AT/2 ইন্টু টি। এবারে আমি গুণ করে দেবো টিকে, 2ut প্লাস AT²/2। সেখান থেকে আমি কি পাবো? 2ut/2 ut প্লাস হাফ, 1কে 2 দিয়ে ভাগ করলে কত? হাফ AT²। অর্থাৎ আর একটা সূত্র পেয়ে গেলাম, যে সূত্রটা আর এই সূত্রটার কোনো পার্থক্য নেই। যখন আমরা ইউভি আমাদের অ্যাভেলেবেল হবে, যেখানে প্রাথমিক বেগ আর অন্তিম বেগ দেওয়া থাকবে এবং সময় দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর যেখানে আমাকে ত্বরণ দেওয়া থাকবে, প্রাথমিক বেগ দেওয়া থাকবে আর সময় দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমি ইউটি প্লাস হাফ AT² সূত্রটা
ব্যবহার করব। তাহলে দেখো আমরা বেগ পেয়ে গেলাম, দূরত্ব পেয়ে গেলাম, আর কি চাই? আর কিন্তু আমরা তেমন কিছু চাই না। তবে আমাদের প্রয়োজনে আমরা যদি এস এর সঙ্গে ভি আর ইউ এর সম্পর্ক পেতে চাই, টি এর সম্পর্ক পেতে না চাই, অর্থাৎ দূরত্ব, প্রাথমিক বেগ, অন্তিম বেগ আর ত্বরণের মধ্যে আমি সম্পর্ক পেতে চাই, সেক্ষেত্রে আমরা আরেকটা গতির সমীকরণ পাবো। সেই সমীকরণটা কি হবে না, সেক্ষেত্রে আমি লিখব, প্রথমে এই সূত্রটা লিখব, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এবার একে স্কোয়ার করব, একে স্কোয়ার করব, একটা সমীকরণের দুদিকে আমি বর্গ নিতে পারি। বর্গ নিলে আমি কি পাবো না, ভি স্কোয়ার পাবো এদিকে, আর এদিকে কি পাবো, এ প্লাস বি এর হোল স্কোয়ার, ইউ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার টি স্কোয়ার। এবারে আমি কি করব, ইউ স্কোয়ার এখানে রাখবো আর এখানে 2a কমন নিয়ে নেবো। এখান থেকে 2a কমন নিলে কে কে পড়ে থাকে, ইউ আর টি পড়ে থাকে। এখান থেকে 2a কমন নিলে, এখানে তো 2 ছিল না, এখান থেকে কমন নেবো কী করে না, 1কে তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো, 1/2। এ একটা কমন নিয়েছি, আর একটা এ পড়ে থাকবে, আর টি স্কোয়ার। তাহলে এখানে কি হলো, ইউ স্কোয়ার প্লাস 2a, আর এই যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ এটা এই এক্সপ্রেশনের সঙ্গে সমান, অর্থাৎ এই পুরো এক্সপ্রেশনটা হলো এস। অর্থাৎ আমি এখানে আবার একটা সূত্র পেলাম, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রগুলোকে আমরা বলি একমাত্রিক গতির সমীকরণ, একমাত্রিক গতির সমীকরণ। এবং সেই সমীকরণটা কোন ক্ষেত্রে ভ্যালিড, বারবার আমি বলে দিচ্ছি, এ সমান স্থির, এ সমান ধ্রুবক, এ সমান ধ্রুবক। এই এ সমান ধ্রুবক হলে এই যে গতির সমীকরণগুলো অ্যাপ্লিকেবল, সব জায়গায় এটা অ্যাপ্লিকেবল নয়। এই জায়গায় তুমি শূন্য বসিয়ে দাও, তাহলে প্রথম দিনের যে আগের যে লেকচার আমরা পেয়েছি, ফার্স্ট যে লেকচারটা পেয়েছি, সেখানে দেখবে এই সূত্র পেয়ে যাবে। এ 0 বসিয়ে দাও, ভি আর ইউ সমান হবে, সবসময় তার বেগ সমান। এ ইকুয়ালস টু এখানে 0 বসিয়ে দাও, এস ইকুয়ালস টু ভি ইন্টু টি পেয়ে যাবে। দেখো ইউ আর ভি তো সমান এখানে, তাহলে এস ইকুয়ালস টু ভি ইন্টু টি, ইউ ইন্টু টি মানে ভি ইন্টু টি। এখানেও দেখো তুমি এ 0 বসিয়ে দাও, ভি ইকুয়ালস টু ইউ পেয়ে যাচ্ছ। অর্থাৎ তুমি দেখতে পেলে যে এটা হলো আগের ফার্স্ট দিনের আলোচনার থেকেও একটু জেনারেল। সেখানে আমরা 0 পুট করে দিলে ওই আগের দিনের যে রিলেশান এস ইকুয়ালস টু ভি ইন্টু টি, সেটা আমরা পেয়ে যাচ্ছি। এই কারণে আমাদেরকে মনে রাখতে হবে যে এই সূত্রগুলো কেবলমাত্র স্থির ত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। এবারে আর একটা বিষয় আমরা আলোচনা করব, সেই বিষয়টা কি না, কততম সেকেন্ডে, ধরো একটা বস্তু এখানে আছে, এই দিকে আমি দূরত্ব বলছি, প্রথম সেকেন্ডে এখানে 0 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড। প্রথম সেকেন্ডে সে 10 মিটার গেল, দ্বিতীয় সেকেন্ডে সে 20 আরও বেশি 40 মিটার গেল, তৃতীয় সেকেন্ডে সে আরও বেশি গেল। কত গেল না, সে 90 মিটার গেল। প্রথম সেকেন্ডে সে গেল কত, 10 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 40 মিটার, তৃতীয় সেকেন্ডে 90 মিটার গেল। তাহলে প্রত্যেক সেকেন্ডে কি সে সমান দূরত্ব যাচ্ছে, যাচ্ছে না, যাওয়ার কথাও নয়। যদি এ ইকুয়ালস টু 0 হতো তবেই সে প্রতি সেকেন্ডে সমান সময় অবকাশে সমান দূরত্ব যেত। প্রতি সেকেন্ডে যদি সে একই দূরত্ব যায় তখন আমরা সেটাকে বলি সমদ্রুতিতে যায়, তখন তার ত্বরণ হতো 0। সেক্ষেত্রে আমরা প্রত্যেক সেকেন্ডে সমান দূরত্ব পেতাম, কিন্তু এখানে প্রতি সেকেন্ডে সমান দূরত্ব পাবো না, প্রতি সেকেন্ডে সমান দূরত্ব পাবো না। তার কারণ এখানে একটা ত্বরণ রয়েছে, ত্বরণ থাকা মানে এখান থেকে এখানে সে যতটা এসেছিল এর থেকে এখানে আরও বেগ বেশি, আরও বেশি দূর যাবে, এখানে যাওয়ার সময় আরও বেগ বেড়ে যাচ্ছে, আরও বেশি দূর যাবে। এই কারণে প্রতি সেকেন্ডে, অর্থাৎ এটা যে প্রথম সেকেন্ডে আমি লিখব ফার্স্ট সেকেন্ডে, প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো কত না 10 মিটার। তারপরে দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হলো
46 মিটার। আরে না, দ্বিতীয় সেকেন্ডে বলেছি, মানে এইখানটা থেকে এইখানটা আসতে যে সময়টা সেটাকে দ্বিতীয় বলেছি। আমি তো 2 সেকেন্ড বলিনি, দ্বিতীয় সেকেন্ড। 2 সেকেন্ড যদি বলতাম তাহলে হতো 40 মিটার। 2 সেকেন্ডে সে প্রথম থেকে তাহলে বলবো 2 সেকেন্ড বলা মানে, আর দ্বিতীয় সেকেন্ডে মানে এইখান থেকে এই দূরত্বটা। অর্থাৎ এখানে দ্বিতীয় সেকেন্ডে গেছে 40 মাইনাস 10, 30 মিটার। তৃতীয় সেকেন্ডে গেছে, অতিক্রান্ত দূরত্ব কত হবে দেখো, 3 সেকেন্ডে গেছে 90, আর এই তার আগে 40 গেছিল। 90 মাইনাস 40 সমান হচ্ছে 50 মিটার। এবার বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এইটা হলো প্রথম সেকেন্ডে অতিবাহিত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 30 মিটার, আর তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো 50 মিটার। এই তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এই যে 90টা পেয়েছি, এটা কি না, এই 90টা হলো 3 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে S3, আর এই 40টা হলো 2 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, S2। আবার দ্বিতীয় সেকেন্ড যখন বলছি, 2 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে S2 এটা পাবো, এই যে এটা পাচ্ছি S2 মাইনাস S1। অর্থাৎ এখানে যখন দ্বিতীয় বলছি তখন এখানে 2 সেকেন্ডে বের করব, আর সেখান থেকে 1 সেকেন্ডে কত গেছিলো সেটা বাদ দেব। এখানে যখন তৃতীয় বলছি, 3 বলছি, এখানে 3 সেকেন্ডে মোট কত গেছে আগে বের করব, তার থেকে আমরা 2 সেকেন্ডে কত গেছিলো সেটা বিয়োগ করলে আমরা তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবো। তাহলে এখান থেকে আমি জেনারেল করলে ব্যাপারটাকে জেনারেল করলে কি হবে না, n তম সেকেন্ডে, তম বলতে হবে, n সেকেন্ডে আলাদা, n সেকেন্ডে আলাদা, n সেকেন্ডে বললে আলাদা বিষয়, n তম সেকেন্ডে বললে আলাদা বিষয়। কি আলাদা বিষয় সেটা তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো। n তম সেকেন্ড মানে এখানে যখন দ্বিতীয় বলেছ তখন n তম, n যখন বলবে তম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, এরকম করে তম যখন বলছো তুমি একটা নির্দিষ্ট নির্দিষ্ট সেকেন্ডে কত দূরত্ব গেছে সেটা তুমি জানতে চাইছো। আর যখন n সেকেন্ড বলছো, n এর মান 10 হতে পারে, 20 হতে পারে, n এর মান যদি 10 হয় 10 সেকেন্ডে কতটা গেছে। তাহলে n সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব বলা যায় তখন এই সূত্রটা লাগাতে হবে, n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা আমি কত পাবো না, এটা u ইন্টু n প্লাস হাফ a n স্কোয়ার। কিন্তু n তম সেকেন্ডে যখন আমি বলবো তখন কি হবে না, n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কি, n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস n মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটা যদি 3 হয় এটা 2, এটা যদি 2 হয় এটা 1, তাহলে এটা যদি n হয় এটা হবে n মাইনাস 1। তাহলে আমি সেটাকে লিখবো কীরকম না, n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস n মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এইটা হলো n মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই সূত্র অনুযায়ী কী হবে না, এখানে u ইন্টু n মাইনাস 1 প্লাস হাফ a ইন্টু n মাইনাস 1 এর হোল স্কয়ার। তাহলে এইটা থেকে এটা বাদ দিলে হবে n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সেইটাকে আমরা কি দিয়ে লিখব, n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে আমরা কি করব, s সাফিক্স প্রিফিক্স n, nটা নিচের দিকে একটু লিখে দিলেই আমরা বুঝতে পারবো যে এটা বলতে চাইছে কি না, n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এস এন সমান কী হবে তাহলে, un প্লাস হাফ a n স্কোয়ার মাইনাস এটা কি হবে un মাইনাস n মাইনাস u প্লাস হাফ a n স্কোয়ার, আর এখানে 2n ইন্টু a ইন্টু 2, তাহলে কী হবে 2na বাই 2, তাহলে an হবে, তাহলে মাইনাস an, আর এখানে কি হবে 1 বা প্লাস কী হবে প্লাস, এটাকে মাইনাস আগে দিয়ে রেখেছি, এটা হচ্ছে এটা মাইনাস মাঝে হলো, আর এটা ঠিকঠাক আছে, তাহলে এটা কি হবে a বাই 2 ইন্টু 1 a বাই 2 হবে।
এটা তুমি নিজে ক্যালকুলেশান করবে, এখানে বোঝার কিছু নেই, ক্যালকুলেশান শুধু। ইউএন প্লাস হাফ এ এন স্কোয়ার, মাইনাস চিহ্নটা ভেতরে নিয়ে গেলে ইউএন মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে ইউ, তারপরটা মাইনাস হয়ে যাবে হাফ এ এন স্কোয়ার, তারপরটা হয়ে যাবে প্লাস এন মাইনাস এ বাই টু। এবার কোনটা কোনটা কাটবে দেখো, হাফ এন স্কোয়ার কেটে গেল, আর ইউএন কেটে গেল, থাকলো কে ইউ আর এই দুটো জিনিস, ইউ প্লাস এন মাইনাস এ বাই টু। এই সোজা আমি সমান চিহ্ন লিখছি, তোমরা খাতায় নিচে সমান চিহ্ন অবশ্যই দিও। সেক্ষেত্রে ইউ প্লাস আমরা কি করব, এখানে 2s এ বাই টু কমন নেব। এ বাই টু কমন নিলে এটা কি হয়, এখান থেকে আমি নিচে 2 নিয়ে নিয়েছি, তাহলে উপরে একটা গুণ করতে হবে, 2n হয়ে যাবে, আর এ বাই টু এখান থেকে পুরোটাই নিয়ে নিয়েছি, মানে 1 থাকবে। তাহলে এইটা আমি যেটা পেলাম এস এন এনতম সেকেন্ডে অতিক্রান্ত সময়, আমি এখানে লিখছি কিন্তু তোমরা নিচে লিখে নেবে, এস এন সমান ইউ প্লাস এ বাই টু ইন্টু 2n মাইনাস 1, এ বাই টু ইন্টু 2n মাইনাস 1। এই হলো গিয়ে আমাদের ব্যাপার স্যাপার, আমরা এইটা বুঝতে পারছি। হ্যাঁ, এইটা হলো স্থির ত্বরণে গতিশীল যে কোনো কণা, সে একমাত্রিক গতিতে থাকা যে কোনো কণা, সে যদি স্থির ত্বরণে যায় তাহলে এই সূত্রগুলো অ্যাপ্লিকেবল। এবার স্থির ত্বরণটা জি হতে পারে, যখন আমরা অভিকর্ষের অধীনে উলম্বভাবে একটা বস্তুকে ছুড়ব তখনও সে সরল রেখায় যাবে। যখন এ ইকুয়ালস টু জি হবে, এ ইকুয়ালস টু যদি জি হয় তখন এই সমীকরণগুলো কী হবে, ভি ইকুয়ালস টু হয়ে যাবে ইউ প্লাস জিটি, এস ইকুয়ালস টু কী হবে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়ালস টু হবে ইউ স্কোয়ার প্লাস 2g ইন্টু এইচ, উচ্চতা এখানে এইচ দেওয়া হয়, আর এখানে এইটাকেও তুমি এইচ হিসাবে ব্যবহার করতে পারো। আর কি হবে ভি স্কোয়ার সমান, না এটা তো লেখা হয়ে গেল, আর একটা হবে এটা এস এন মানে এইচ এন, এনতম সময়ে উচ্চতা কী হবে ইউ প্লাস এ বাই টু ইন্টু 2n মাইনাস 1। যখন জি অর্থাৎ অভিকর্ষের অধীনে উলম্বভাবে গতিশীল হবে তখন এখানে এর মানটা জি এর সঙ্গে সমান হবে। সেক্ষেত্রে কি হবে সেটা আমরা আসছি, তার আগে আমরা এই যে সম্পর্কগুলো পেলাম, এই সম্পর্কগুলোকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, গ্রাফিক্যালি আমরা পেতে চাই। তার জন্য আমাদের কি করতে হবে, আমরা অলরেডি এটা ক্লাস 9-এ পেয়েছি, সেখানে পরীক্ষায় আসতো, আমরা লিখেছি, কিন্তু সবসময় ভালো করে বোঝা যায় না, তখন বয়সটা আমাদের একটু কম ছিল। এখন তো আমাদের একটু বয়স হয়েছে, আমরা মাধ্যমিক পাস করেছি, তার জন্য আমরা এটা সহজে ভালো করে বুঝতে পারব যে এখানে ভিটি গ্রাফে আমি ফার্স্ট যেটা পাই এটা ভিটি গ্রাফের যে নতি কাকে বলে না, এই গ্রাফটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে তার ট্যানজেন্ট ট্যান থিটাটাকে বলা হয় নতি। এক্ষেত্রে আমরা ভি পেয়েছি এটা আর টি, আর এই প্রাথমিক বেগ ইউ, টি ইকুয়ালস টু 0 সময় প্রাথমিক বেগ হলো ইউ, এরকম একটা আমরা গ্রাফ পেলাম, এটা হচ্ছে টি ইকুয়ালস টু টি সেকেন্ড। তাহলে এই যে গ্রাফটা আমরা পেলাম এটা কিসের গ্রাফ না বেগের গ্রাফ, কার সাপেক্ষে সময়ের সাপেক্ষে। কিভাবে পরিবর্তিত হচ্ছে না সরলরৈখিক হারে পরিবর্তিত হচ্ছে। এটা থেকে আমরা কি বুঝতে পারবো, সরলরেখা মানে তার নতিটা স্থির, তার নতিটা সব জায়গায় সমান, বক্ররেখা হলে তার নতিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতো। এক্ষেত্রে আমি তাহলে এখানে এই নতিটা থেকে আমরা কি পাই না ত্বরণ পাই। তাহলে ত্বরণ আমি কি পাবো, ট্যান থিটার সঙ্গে সমান পাবো। এখানে ট্যান থিটাটা কত হবে, আমি যদি এগুলোকে নাম দিয়ে দিই ও এ বি সি ডি এরকম করে যদি নাম দিয়ে দিই ট্যান থিটা, তাহলে কি হবে বিসি বাই এসি, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, বিসি বাই এসি। বিসিটা কত না, বিসিটা হচ্ছে এখানেও নাম দিতে হবে আমাদেরকে, আর একটু ভালো করে আঁকলে ভালো হতো। বিসিটা কত হচ্ছে না এই দূরত্বটা, তার মানে এখানে এইটা, এখানে আমরা এটাকে এ দিয়েছি, এটা হলো ইউ, এ বি সি ডি আর ই দিয়ে দিলাম, তাহলে বিসিটা হচ্ছে এইর সঙ্গে সমান। আবার ওই হচ্ছে ভি অন্তিম বেগ, আর ও এ হচ্ছে প্রাথমিক বেগ, তাহলে এখানে বিসিটা কত হবে ওই মাইনাস ও এ, বিসি কাজ টু ওই মাইনাস ও এ। আর এসি কাজ টু কী হবে, এসি কাজ টু হচ্ছে ওডি,
তাহলে এখানে যেটা পাচ্ছি এটা ত্বরণ, এ সমান আমি কী লিখতে পারবো, ত্বরণের জায়গায় এ লিখলাম, ওইর জায়গায় কী লিখবো, ওই হচ্ছে এইটা অন্তিম বেগ ভি, আর ও এ হচ্ছে প্রাথমিক বেগ ইউ, বাই ওডি হলো গিয়ে টি, ভি মাইনাস ইউ বাই টি, যেটা আমরা এখানে পেয়েছিলাম ভি মাইনাস ইউ বাই টি থেকে। এখান থেকে আমরা পাবো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। লেখচিত্রের সাহায্যে আমরা এটা পেলাম। আরও ভালো করে লেখচিত্রটা আঁকা দরকার। এখানে আমি সুন্দর করে লেখচিত্র এবার আমরা আঁকতে চাইছি। এই রকম করে লিখব। এখানে আমরা কি নাম দিয়েছিলাম, এটা হচ্ছে ও দিয়েছিলাম, এটা এ দিয়েছিলাম, এটা ই দিয়েছিলাম, এটা বি সি, আচ্ছা এ, এখানে বি দিয়েছিলাম, এটা সি দিয়েছিলাম, সম্ভবত এটা ডি দিয়েছিলাম। ঠিক আছে, এইটা হলো গিয়ে লেখচিত্র, ভিটি লেখচিত্র। এবার এখানে অতিক্রান্ত দূরত্ব আমি পেতে চাই। দেখো অতিক্রান্ত দূরত্ব যখন আমি পেতে চাইব তখন আমি দূরত্ব সমান আমরা জানি কি ভি ইন্টু টি। এবার সব জায়গায় ভি তো সমান নয়, ভি এর মান পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব, প্রথমে আমি এর ছোট্ট জায়গায় আমি একটা মাপ, এইরকম একটা জায়গা আমি প্রথমে নেব। এই জায়গাটা আমি ছোট্ট একটা টি, এর জন্য আমি দেখতে পাচ্ছি ভিটা খুব চেঞ্জ হচ্ছে না। তখন আমি এই যে অংশটা, এটাকে আমি কি বলবো, এটা হচ্ছে ডেল্টা টি, আর এটাগুলো ভি, এটাও ভি এটাও ভি। কারণ কি, যখন ডেল্টা টিটা খুব ছোট হবে, একটা ক্ষুদ্র সময়ে বেগের পরিবর্তন কি আসবে, এই বেগ আর এই বেগ সমান ধরতে পারো, তখন তুমি এই যে স্ট্রাইপটা আমি এঁকেছি সেটাকে তুমি একটা আয়তক্ষেত্র ধরতে পারো। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র যদি ধরো সেক্ষেত্রে তোমার এটা হলো ডেল্টা টি আর এটা হলো এস। তাহলে এই যে আয়তক্ষেত্র এর ক্ষেত্রফল কত হবে, ডেল্টা এ ইকুয়ালস টু হবে এস ইন্টু ডেল্টা টি। ডেল্টা এ ইকুয়ালস টু হবে এস ইন্টু ডেল্টা টি। কী বললাম, এস কেন বললাম, এটা ভি, ভি ভি ইন্টু ডেল্টা টি এখানে। অর্থাৎ আমি ভি ইন্টু ডেল্টা টি করলে যেটা পাই সেটা হচ্ছে এখানে আমরা এরিয়া পাচ্ছি, এই গ্রাফের এরিয়া, অর্থাৎ ভি গ্রাফ এই ডেল্টা টি সময়ে টি অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল তৈরি করেছে বা রচনা করেছে, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কি দিল, ভি ইন্টু টি। এখানে ভি ইন্টু টি মানে এই ভিটা স্থির, যখন কোনো বস্তু সমদ্রুতিতে চলছিল, লাস্ট লেকচারে আমরা বলেছি, তখন দ্রুতি গুণিতক সময়কে আমরা কি বলেছি, অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ এই ক্ষেত্রফলটাই হলো অতিক্রান্ত দূরত্ব। কোন সময়ের জন্য না, এই ডেল্টা টি সময়ের জন্য। এরপরে আরও যদি আমি নিই এরকম করে প্রত্যেকটার জন্য ছোট 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 করে নিই, প্রত্যেকটা ক্ষেত্রে এগুলোকে আমি আয়তক্ষেত্র হিসাবে ভাবতে পারবো। তখন এই যে পুরো এরিয়াটা হলো, সেই পুরো এরিয়াটা হবে এই শূন্য সময় থেকে টি সময়ের মধ্যে বস্তুটা যে দূরত্ব অতিক্রম করলো, শূন্য থেকে টি সময়ে বস্তুটা যে দূরত্ব অতিক্রম করলো, সেটা তাহলে আমরা বুঝতে পারলাম যে এইটার ক্ষেত্রফল। ক্লাস 9এও এটা ছিল, হয়তো তখন ভালো করে বুঝতে পারিনি, এখন হয়তো আমরা বুঝতে পারবো ভালো করে যে এই এরিয়াটা, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সমান আমরা এখানে লিখব অতিক্রান্ত দূরত্ব সমান ও এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল। এখানে আমরা অতিক্রান্ত দূরত্বকে এস দিয়ে লিখব। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এখানে এই যে ট্রাপিজিয়ামটা আমরা দেখছি, এখানে সমান্তরাল বাহু কোন দুটো, ও এ আর বিডি, আর এদের মধ্যে উচ্চতা কোনটা হবে, এই দুটোর মধ্যে, এই দুটো সমান্তরালের মধ্যে যে লম্ব দূরত্ব, আমি এটাও বলতে পারি এটাও বলতে পারি, দুটোই সমান। এই যে ওডিটা, ওডি কত, ওডি সমান হচ্ছে টি, ওডি সমান হচ্ছে টি, অর্থাৎ যে সময় ধরে বস্তুটা চলছে। আর এই ও এ সমান কত, ও এ সমান হলো ইউ, ও এ সমান হলো ইউ, আর বিডি সমান হলো ভি, এইটা ও ই, ওই সমান হচ্ছে ভি। তাহলে অতিবাহিত সময়, প্রাথমিক বেগ আর অন্তিম বেগ। তাহলে তুমি বুঝতে পারছো যে এখানে সমান্তরাল বাহু দুটো আমি লিখে পারবো ও এ প্লাস বিডি, আর উচ্চতা লিখবো ও ডি।
লিখলে আমি কি লিখবো এবারে, ও এটা কি, ও এ সমান প্রাথমিক বেগ ইউ, আর বিডি সমান কি অন্তিম বেগ ভি, আর ওডি সমান আমি কি লিখবো টি। এবারে আমরা পেয়ে গেলাম এই যে মাঝে একটা সূত্র ছিল, এই যে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই সূত্রটা আমরা সংজ্ঞা থেকে বের করেছিলাম, বীজগণিত থেকে বের করেছিলাম। এখন আমরা গ্রাফ থেকে পেলাম। এবারে ভি এর মানটা এখানে বসিয়ে দেবো। ভি এর মানটা হচ্ছে ইউ প্লাস এটি, এখানে পেয়েছিলাম, ইন্টু টি, সেখান থেকে আমি লিখবো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইভাবে আমরা গ্রাফিক্যালি এই সূত্রগুলোকে আমরা প্রুভ করতে পারি। নেক্সট, এটা মুছে দিলাম কেন, এ বি সি এটা ই। নেক্সট আমরা কি করব না হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটার প্রমাণ করব, অর্থাৎ এই সূত্রটার প্রমাণ করব। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এবারে এই গ্রাফে আলোচনা করছি। দেখো এইভাবে চেঞ্জ হয়েছে। আমি এখানে এইটা যদি থিটা পাই, ট্যান থিটা আমি কি পাবো, ট্যান থিটা সমান কি হবে হচ্ছে বিসি বাই এসি। আমি লিখে ফেলবো বিসি বাই এসি। এবার বিসি সমান আমি কি লিখবো, ওই যে ওই মাইনাস ও এ বাই এসি, ট্যান থিটা লিখবো। এবার ট্যান থিটাটা কি, এই সমীকরণ অনুযায়ী প্রথমে সব লিখতে হবে যদি পরীক্ষায় আসে, যে অমুক 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 প্রাথমিক বেগ ইউ, প্রাথমিক বেগে একটা বস্তু চলছিল, টি সময় পরে তার বেগ হলো অতিক্রান্ত, বেগ হলো ভি, অতিক্রান্ত দূরত্ব হলো এস। এইগুলো হলে কি হয় না, আমরা জানি ভিটি লেখচিত্রের যে নতি, সেই নতিটা তার ত্বরণকে প্রকাশ করে, অর্থাৎ এখানে আমি ত্বরণ পেলাম এটা। আর একটা কি পাবো না, দূরত্ব পাবো এস। এস সমান কি এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, হ্যাঁ, ও এ বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। সেটা আমি কি পাবো, ও এ বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি পাবো না, যেটা লিখে ফেলেছিলাম একটু আগে, ও এ প্লাস বিডি, বিডি মানে ওই, বিডি মানে হচ্ছে ওই, ইন্টু ওডি বা এসি। ওডি লিখতে পারি, এসি লিখতে পারি। এবার আমি কি করব, এ আর এস গুণ করে দেবো। এ আর এস অর্থাৎ এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণ আমি গুণ করলে যেটা পাবো এস, এটা কী হবে, এইটার সঙ্গে এইটা গুণ হবে, এটার সঙ্গে এইটা গুণ হওয়া মানে কি, আমি হাফ আগে লিখব, এটা বড় ওইটা আগে লিখব, প্লাস ও এ পরে লিখব, তারপরে এখানে ওই মাইনাস ও এ সাজিয়ে লিখব, ও এ। আর এর নিচে আছে এসি, সরি এর নিচে আছে এসি, আর এর সঙ্গে আছে এসি। সেই এসিটা আমি গুণ করলাম, ভাগ করলাম, কাটাকাটি হয়ে গেল, অর্থাৎ হাফ ও ই স্কোয়ার মাইনাস ও ও ও সি, কেন ও এ, ও সি কোথায় লেখা হয়ে গেছে, ও সি নয়, এটা হবে ও এ, ও এ। তাহলে এটা কি হবে, ও এ স্কোয়ার। এবার নিশ্চয়ই বুঝতে পারছো ওইটা কি, ওইটা হলো অন্তিম বেগ, আর ও এটা কি প্রাথমিক বেগ ইউ। তাহলে আমি এখানে লিখব কি হাফ ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এইভাবে আমরা আবারও প্রমাণ করতে পারলাম যে এখানে যদি 2 দিয়ে গুণ করে দিই, এস সমান এটা, তাহলে 2 দিয়ে গুণ করে দিলে আমি কি পাবো, 2as সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। অর্থাৎ আমি এখানে যদি লিখি 2as সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, সেখান থেকে আমি কি পাবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এইভাবে আমরা এই সূত্রটা প্রমাণ করলাম। তাহলে আমাদের বাকি রইল একটাই সূত্র, এসএন এর সূত্র। সেই সূত্রটা এবারে আমরা প্রমাণ করব গ্রাফ থেকে। আবারও আমি গ্রাফটা মুছে পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি। n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে সূত্র, সেই সূত্রটা আমরা গ্রাফ থেকে আমরা বোঝার চেষ্টা করব। ফার্স্ট আমরা গ্রাফটা এঁকে ফেলব। এই হলো গিয়ে গ্রাফ টি, আর এটা হলো ভি। এবারে এই ভিটা এরকম করে পরিবর্তন হয়েছে, প্রাথমিকভাবে ইউ ছিল, এখানে ইউটা এইরকম করে লিখব, এখানে ও এ, আর এটা হলো ই দিয়েছিলাম নাম প্রথম থেকে, ই থাকুক, আর এখানে আমি বি দিয়েছিলাম, সি দিয়েছিলাম, ডি দিয়েছিলাম। এবারে আমি কি করছি না, n-তম সেকেন্ডে, মানে এই জায়গাটায় আমি ভাববো যে এটা n, t ইকুয়ালস টু n, আর তার আগে একটু বড় করে আনবো, এটা হবে n-1। n-তম সেকেন্ডে তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হবে, এই ক্ষেত্রফলটা হবে।
পুরো ক্ষেত্রফলটা হচ্ছে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আর এখান থেকে এই পর্যন্ত যদি ক্ষেত্রফল বলতাম এন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখান থেকে এই পর্যন্ত যে ক্ষেত্রফলটা এইখানে আছে সেটা আমি কি বলতাম n-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই দূরত্বকে এই দূরত্ব থেকে এই দূরত্ব বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ এই যে আমি রং করেছি, যে জায়গাটা রং করেছি এসএন, এটা হচ্ছে আমি এখানে যদি নাম দিই, এখানে ই পর্যন্ত নাম হয়েছে GHIJ, আমি বলবো GHIJ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এইটা তোমরা লিখে ফেলো খাতায়, প্রত্যেকটাই তোমরা প্র্যাকটিস করবে খাতায়। তাহলে এখানে কী হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহু কোনটা GH, এখানে কি হবে তাহলে এইটা তোমাকে বের করতে হবে ভি এর মান n-তম সেকেন্ডে ভি কী হবে, ভি ইকালস টু হলো ইউ প্লাস এ টি, টি ইকালস এন হবে। এটা হলো n-তম সেকেন্ডে ভি, আর n-1তম সেকেন্ডে কী হবে, ইউ প্লাস এ ইন্টু n-1। এই যে ভি দুটো, এই যে আমরা এইটা বলছি, এটা হলো Vn-1 আর এটা হলো Vn, এই দুটো হলো সমান্তরাল বাহুদের যোগফল। তাহলে আমি এখানে কি লিখবো, Vn প্লাস ভি ইন্টু n-1, এই দুটো বাহু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতাটা কত, এইটা n, এটা হচ্ছে 1 সেকেন্ড, মানে 1 বসবে। ভালো করে দেখো, n-1 আর n পরের সেকেন্ডে এখানে গেছে, তার মানে এই সময়টা 1 সেকেন্ড, এখানে 1 গুণ করে দিলাম। এবারে আমরা হাফ Vn এর জায়গায় আমি কি বসাবো, ইউ প্লাস এন প্লাস ইউ প্লাস এ ইন্টু n-1। এবারে কি করব, হাফ ইউ আর ইউ 2u, n 2n, আর এখানে করব কি মাইনাস এ। এইবারে এখান থেকে আমি সূত্রটা পেয়ে যাব আর একটা দুটো স্টেপ করে। এবারে আমার আর এইগুলোকে দরকার নেই, এগুলো মুছে দিচ্ছি, অনেক সময় ধরে আছে। এবারে আমি এখানে লিখতে পারবো কি, এসএন সমান হাফ ঢুকিয়ে দিলে কি হবে, এ ইউ হয়ে যাবে, এটা হয়ে যাবে এন হয়ে যাবে, আর এটা a/2 হয়ে যাবে। এবারে ইউ এখানে আমি n কমন নেব, না a/2 কমন নেব, a/2 কমন নিলে 2n থাকবে আর এখানে এ থাকবে। আবারও আমরা এই সূত্রটা ডিরাইভ করলাম উইথ দ্য হেল্প অফ গ্রাফ থেকে আমরা এই স্থির ত্বরণে থাকার ক্ষেত্রে একমাত্রিক গতির যে সমীকরণ হয় সেই সমীকরণগুলো প্রমাণ করতে পারলাম। এবারে তোমরা এইগুলো প্রমাণ করাটা তো হবেই, প্রমাণ দিলে তোমরা লিখবে, না দিলে তো তোমরা লিখতে পারবে না পরীক্ষায়, যে আমি প্রমাণ শিখে এসেছি, অনেকবার প্র্যাকটিস করে আসছি, আমাকে পরীক্ষায় দেওয়া হোক, এরকম করে কি তুমি আন্দোলন করতে পারবে, দাবি করতে পারবে? পারবে না। তোমাকে দিলে তুমি লিখবে, আর না দিলে সেখান থেকে কিন্তু তোমাকে এই সূত্রগুলো থেকে অনেকগুলো প্রবলেম দিতে পারে। সূত্রগুলো আরেকবার মনে করো, ইউ প্লাস এ টি, এস সমান ইউ প্লাস v/2 ইন্টু টি, আবারও এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর এখানে এরপরে লিখবো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, তারপরে আমি লিখবো কি এস এন সমান ইউ প্লাস a/2 ইন্টু 2n-1। এই সূত্রগুলো আমরা পেয়েছি এবং এই সূত্রগুলোকে আমরা বলবো একমাত্রিক গতির সমীকরণ। এখানে আমরা বলবো ইকুয়েশান অফ মোশন, এটাকে বলবো ইকুয়েশানস অফ মোশন, হ্যাঁ, গতির সমীকরণ। দেখবে দ্বিমাত্রিকের ক্ষেত্রেও এই সমীকরণগুলোকে আমাদের কাজে লাগাতে হবে আমাদের, তাহলে এটা হলো একটা বেস। এই একমাত্রিক গতির সমীকরণকে আমরা অনেক ক্ষেত্রেই কাজে লাগাতে পারবো। এবার এখান থেকে তুমি প্রবলেম করবে, বিভিন্ন রকম প্রবলেম করবে, সেই প্রবলেমগুলো যেগুলো 9-এ কিছু করেছো এবার সেগুলো এক্সটেন্ড হবে। এবার যখন তুমি মন্দন ত্বরণ করবে, একটা আমি এক্সাম্পল দিচ্ছি, যে তোমাকে বললো যে 36 কিলোমিটার/ঘন্টা বেগে একটি গাড়ি চলছিল, তারপরে ড্রাইভার হঠাৎ ব্রেক কষায়, গাড়িটি 5 সেকেন্ডে থামলো।
সেকেন্ডে থামলো। এখানে ত্বরণ কত, এবার থামবার আগে অতিক্রান্ত দূরত্ব কত। এইটা যদি তোমাকে দেয় তাহলে তোমাকে কোন কোন সূত্র কাজে লাগাতে হবে। ফার্স্ট এটা হচ্ছে আওয়ারে আছে, এটা সেকেন্ডে আছে। ফার্স্ট তোমার কাজ হবে একই ইউনিটে নিয়ে আসা। 36 কিলোমিটার পার ঘন্টা সমান হবে, তোমরা ইউনিট কনভার্সানে পেয়েছো, সেই ভিডিওগুলো তোমরা আবারও দেখতে পারো, যে 36 গুণিতক 15/18। মুখস্থ না থাকলে তুমি কি করবে না, তুমি কি করবে 36 কিলোমিটার মানে 36,000 মিটার, আর ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে এখানে 36 36 36 36 কেটে যাবে, একটা শূন্য পড়ে থাকবে, 10 হবে, 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ফার্স্টে তুমি প্রাথমিক বেগ পেয়ে গেলে ইউ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। এবারে ভি ইকুয়ালস টু কী হবে, ব্রেক কষে থামলো মানে কি শূন্য হবে, আর সময় লাগলো টি ইকুয়ালস টু 5 সেকেন্ড। তাহলে এখানে সূত্র কি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি সূত্র প্রয়োগ করে পাই, সূত্রের থেকে পাই বলে লিখবে। ভি এর মান এখানে কত, শূন্য, ইউ এর মান কত 10, এ এর মান কত বের করতে হবে, আর টি এর মান 5। এখানে এটাকে নিয়ে আসলে কী হবে, 5a ইকুয়ালস টু হবে, এদিকে নিয়ে আসলে -10, আর এ ইকুয়ালস টু হবে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এখানে ত্বরণটা অ্যাকচুয়ালি মন্দন, আমরা ত্বরণ চেয়েছে, তাহলে আমরা উত্তর দেব -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার থামবার আগে অতিক্রান্ত দূরত্ব কত হবে সেটা আমরা বের করব কীভাবে না, সেটা আমরা এই এস ইকুয়ালস টু এই সূত্রটা আমরা এখানে লাগাতে পারি, কারণ ভি জানি, ইউ জানি, এও বেরিয়ে গেছে, তাহলে আমরা এই সূত্রটা বসাতে পারবো। সেক্ষেত্রে আমরা এস ইকুয়ালস টু ইউ না, এস ইকুয়ালস টু না, আমরা প্রথমে এই সূত্রটা লিখবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, লেখার পরে এস ইকুয়ালস টু লিখবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। এবারে ভি এর জায়গায় আমরা কি লিখবো, ভিটা কত আমরা পেয়েছিলাম, ভিটা 0 পেয়েছিলাম, 0 স্কোয়ার, মাইনাস ইউটা কত পেয়েছিলাম 10 পেয়েছিলাম, 10 স্কোয়ার বাই 2 ইন্টু এটা পেয়েছিলাম -2। এটা আমরা বসিয়ে দেবো, বসিয়ে দিলে কী হবে 100 হয়ে যাবে, এটা -100, আর এটা হবে -4, তাহলে হবে মাইনাসে মাইনাসে প্লাস 25 মিটার। অর্থাৎ 25 মিটার দূরে গিয়ে গাড়িটা থামবে। এরকম বহু অঙ্ক আছে যেগুলো তোমরা ক্লাস 9-এ পেয়েছো, আর তোমাদের বই থেকে এবং পিডিএফ নোট থেকে যা যা পাবে সেগুলো তোমরা অবশ্যই করে ফেলবে, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আমি মোটামুটিভাবে ফার্স্ট জিনিসটা যেটা তোমরা সবটাই জানো, এখানে এই জিনিসটা নতুন কিছু তোমাদের জানালাম না, কিন্তু নতুন কিছু কথা বললাম, যে ত্বরণ শূন্য, সমতরণ, অসমতরণটা এখন বলিনি, এইগুলো তোমরা একটু কিন্তু খুব খেয়াল রাখো। এইগুলো থেকে কিন্তু হিউজ ডিফারেন্স চলে আসে। এইগুলো ঠিকঠাক না ধরতে পারলে তুমি যেটা আগে পারতে ক্লাস 9-এ সেটাও তুমি এখন এখানে পারবে না, একটা ভীতি চলে আসবে। সেটা যাতে না আসে তার উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু এই ভিডিওটা করলাম। নতুন কিছু কিন্তু তোমাকে শেখালাম না, তুমি যা জানতে শুধু সেটাই জানলে, কিন্তু আমার কথাগুলো, মাঝের কথাগুলো তোমাকে একটু তোমার মনে স্ট্রাইক যেন করে, এইটা তুমি মাথায় রাখবে, তাহলে তুমি এগিয়ে যেতে পারে। উইশ ইউ অল দ্য বেস্ট। আজকের মতো এই পর্যন্ত।